ফ্রি পেয়ে ভেবেছিলাম যে আম্বানি আমাদের জন্য অনেক কিছু করতে চলেছে, কিন্তু তারা তো ব্যবসায়ী। তো তারা এতটাও বোকা নয় যে ফ্রিতে আমাদেরকে ডেটা ইউজ করতে দেবে, সেটা আমাদের আগেই বোঝার দরকার ছিল। আমরা রিসেন্টলি দেখতে পেলাম জিও, এয়ারটেল, ভোডাফোন তারা তাদের রিচার্জ রেট 25% থেকে 30% রিসেন্টলি বৃদ্ধি করলো। এর কি কারণ আপনার মনে করছেন, কি প্রভাব পড়বে? কারণটা অত্যন্ত স্বাভাবিক, কারণ এই ভারতবর্ষে যে টেলিকম ইন্ডাস্ট্রি, এই টেলিকম ইন্ডাস্ট্রিতে তিনটে কোম্পানি বিজনেস করছে। হুম। প্রথম হচ্ছে জিও, যেটা হুম। 2016 সালে মার্কেটে এসেছে, এবং তারপরে হচ্ছে এয়ারটেল, এবং তারপরে হচ্ছে ভিআই। এদের কন্ট্রিবিউশন হচ্ছে 90%। আচ্ছা। তো এরা যদি মনে করে যে আমরা বন্ধ ঘরে বসে আমরা রেট ঠিক করব, কত করব, এবং সবাই যদি রেট বাড়িয়ে দেয়, তাহলে আমরা কিছু করতে পারবো না। মনোপলি বিজনেস তারা করছে এবং করবে আগামী দিনে। জিওতে 2016 সালে আপনারা দেখেছিলেন কি হয়েছিল, হুম। আমরাই লাইন দিয়েছিলাম, আপনিও লাইন দিয়েছিলেন। বাড়তে থাকবে। যদি সরকারি কোম্পানি বিএসএনএল যদি আরো ডুবে যায়, তা আগামী দিনে এরা আরো বেশি বেশি করে প্রাইস বাড়তে থাকবে, আর তার জন্য ভুক্তভোগী হতে হবে আমাদের। এই এটাতে কি সরকারের কোনো ভূমিকা নেই? সরকারের ভূমিকা দেখুন, কিছুদিন আগে আপনারা দেখেছেন যে ইলেকট্রাল বন্ড নিয়ে কি কি ঘটনা ঘটেছে। হুম। তো সেই ইলেকট্রাল বন্ডে কি হয়েছিল আপনারা দেখেছেন, যে রিলায়েন্স কোম্পানিকে এক বিরাট সংখ্যক টাকা দেওয়া হয়েছে। তো যখন ইলেকট্রাল বন্ড কিনছে এইসব কোম্পানিগুলো এত হুম। টাকা দিয়ে, তারা তো আর এমনি এমনি কিনছে না, সরকারকে একটা ব্যাপক সাপোর্ট দিতে হবে তারা যেন বিজনেস করতে পারে। সরকার চাইছে যে বিএসএনএল চলুক, বন্ধ না হোক, কিন্তু এমন একটা ব্যবস্থা করবো যাতে প্রাইভেট কোম্পানিগুলো ভালো করে ব্যবসা করতে পারে, কারণ বিএসএনএল উঠে গেলে মানুষকে জবাব দিতে হবে। হুম। তাই বন্ধ করবে না, থাকবে, পয়সা বরাদ্দ করা হবে, সেই পয়সাগুলো কোথায় যাবে না যাবে আমরা সেটা বুঝতে পারবো না। হুম। কিন্তু এদিকে বিএসএনএল উঠতে পারবে না, বিএসএনএল এদের সঙ্গে কম্পিটিশন দিতে পারবে না, এটাই সরকারের একটা পরিকল্পনা। চাইলেই কি বিএসএনএলটাকে উন্নত করতে পারে সরকার? দেখুন, তাহলে বিএসএনএল ইতিহাস আমি বলি। বিএসএনএল 2000 সালে যখন বিএসএনএল ছিল খুব সম্ভবত, হুম। তখন বিএসএনএল এর প্রথম যে উদ্যোগটা ছিল, সারা ভারতবর্ষের গ্রাম থেকে শুরু করে পাহাড়ি অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা কোনায় কোনায় আমাদের যোগাযোগ ব্যবস্থাকে আমরা উন্নত করবো বলেই বিএসএনএল এসেছিল। হুম। এবং শুধু তাই নয়, দীর্ঘ 8 থেকে 10 বছর ধরে বিএসএনএল সবসময় প্রফিট অর্জন করেছে। তার মধ্যে 2004-05 সালে সম্ভবত 1 বছরে 10,000 কোটি টাকা প্রফিট করেছে, এবং প্রথম 8 কি 10 বছরে 46,000 কোটি টাকা প্রফিট করেছিল। তখন তো প্রফিট করতো, হুম। কিন্তু তখন আমরা কি সম্পূর্ণভাবে আমরা রিলায়েবল ছিলাম বিএসএনএল এর ওপর। তখন প্রাইভেট কোম্পানিগুলো ছিল না, কিন্তু বিএসএনএল যে সার্ভিসগুলো ছিল তখনকার সরকারও সেম জিনিস করেছে। এবং বিএসএনএল এর যে সুযোগ সুবিধাগুলো ছিল সেগুলো খুব একটা ভালো ছিল না। কোনো কিছু নিতে গেলে অ্যাপ্লিকেশন করো, লাইনে দাঁড়াও, পরের দিন আবার তারা দেখতে আসবে, তারপরে আবার 10 দিন পর লাইন দেবে, নানা ধরনের সমস্যা ছিল। তো তারপরে এই সমস্যার মাঝে যারা প্রাইভেট কোম্পানিগুলো তারা বুঝতে পারলো যে এখানে একটা ব্যাপক ল্যাক আছে, সেই ল্যাকগুলোকে তারা রিকভারি করে মানুষের কাছে পৌঁছে গেল, এবং মানুষ বুঝতে পারলো যে আমি সুযোগ সুবিধা অনেক প্রাইভেট কোম্পানি থেকে বেশি পাচ্ছি বলে মানুষ ওইদিকে জাম্প করলো। আর আস্তে 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 বিএসএনএল পড়ে গেল। বিএসএনএল এখনো উঠতে পারে যদি সরকারের প্রচেষ্টা থাকে, সরকারের যদি মানসিকতা থাকে যে বিএসএনএল কে আমরা খারাপ করবো, তাহলে কে আটকাবে। অনেকে দায়ী করে যে সরকারি কর্মচারী যারা তারা তাদের কারণে অনেকটা বিএসএনএল। এটা তো মানতেই হবে, সরকারি কর্মচারীরা যখন বিএসএনএল খুব ভালো অবস্থায় ছিল তখন তাদের যে ব্যবহার সিস্টেমটা একটা কমপ্লিকেটেড ছিল, কিন্তু মানুষের কাছে যেহেতু কোনো রাস্তা ছিল না বলে মানুষ বিএসএনএল উপর আস্থা রাখতো, যে কারণে তো মানুষ বিএসএনএল এর কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। আপনি একটা ছোট্ট কথা ভেবে দেখুন, যদি বিএসএনএল কোনো সমস্যা হতো আমরা একটা ফোন করতাম, সেই ফোনে নানা ধরনের হয়রানির শিকার আমাদেরকে হতে হতো। কিন্তু একটা প্রাইভেট কোম্পানিতে যখন আপনি কল করবেন, সেটা জানে যে সে বিজনেস করছে। আজকে যদি তার কলে ঠিকভাবে রেসপন্স না করা হয়, সে পোর্ট করে অন্য একটা কোম্পানিতে চলে যেতে পারে। তাই একটা এয়ারটেল বা জিওতে যদি আপনার কোনো সমস্যা হয়, আপনি যদি ফোন করেন, তারা যে কুইক রেসপন্সটা নেয় সেটা কিন্তু বিএসএনএল নিত না। তো বিএসএনএল কে যদি পুনরায় রিভাইভ করতে হয়, তাহলে একটাই রাস্তা, যে সবকিছু ভালোভাবে শুরু করতে হবে, যাতে মানুষের সমস্যার কথা ভাবে। প্রাইভেট কোম্পানিরা যেরকম ভাবছে তাদেরকেও সেটাই ভাবতে হবে। এবং প্রাইসটা কম রাখতে হবে, যাতে মানুষ বেশি বেশি করে বিএসএনএল ইউজ করতে পারে, কারণ এটা তো সরকারি কোম্পানি। সরকারি কোম্পানি তার প্রফিট ওরিয়েন্টেড হয় না। তো নিশ্চয়ই বিএসএনএল যদি মনে করে যে দামটাকে কমিয়ে ভালোভাবে মানুষের পাশে থেকে সার্ভিসটা যদি জিও, এয়ারটেলের মতো দিতে পারে, তাহলে নিশ্চয়ই মানুষ বিএসএনএল কে অল্টারনেটিভ হিসেবে ভাববে আগামী দিনে, এবং বিএসএনএল থাকবে মার্কেটে। আম্বানির ছেলের বিয়ে, অনন্ত আম্বানি, সেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন গায়ক থেকে শুরু করে হাজার হাজার কোটি টাকা তারা পোশাক পরছে, যার যার দাম 500 কোটি টাকা, লেহেঙ্গা থেকে শুরু করে। এটা কি তার অনেকটা এই জিওর দাম বাড়িয়ে উঠাচ্ছে বলে জনগণ মনে করছে? সেটা সকলে তাই বলছে, আমিও হুম। সেটাই শুনছি যে আম্বানির বিয়েতে কয়েক হাজার কোটি টাকা খরচা করা হয়েছে, সেটা নাকি জিওর মাধ্যমে হয়েছে। তবে হ্যাঁ, এটা সত্যি যে এই যে দাম বাড়ানোর পর এই তিনটে কোম্পানি, যেটা 90% কন্ট্রিবিউশন, যেটা আপনাকে আগে হুম। বললাম, হুম। হুম। এয়ারটেল, জিও আর ভিআই, এরা এই দাম বাড়ানোর পরে টোটাল 50,000 কোটি টাকা প্রফিট করেছে। তো 50,000 কোটি টাকা যদি প্রফিট করে, তার মধ্যে জিওর যদি কন্ট্রিবিউশন 40% থাকে, তাহলে অবভিয়াসলি জিও একটা হিউজ অ্যামাউন্ট প্রফিট করেছে।
তাহলে তার ছেলের বিয়েতে যা খরচা হয়েছে হুম, হুম। তার থেকে আরো 2-4 গুণ আরো উঠিয়ে নিয়েছে, সেটা সাধারণ মানুষের উপর দিয়ে যাচ্ছে। আর আমরা কি করছি, ইউটিউব ফেসবুক খুলছি আর আম্বানির বিয়ের যে সমস্ত ভিডিওগুলো আমাদের সামনে আসছে, কোথায় জাস্টিন বিবার, কোথায় রিহানা থেকে শুরু করে সালমান খান, শাহরুখ খান, আমির খান, হুম। জন সিনা, কে কে আসছে, আমরা তাতেই ব্যস্ত থাকছি। আর আমরা দেখছি আমাদেরই ডেটা খরচা করছি, আমাদেরকে সেই খরচা বহন করতে হচ্ছে, আর আমরাই তাতে আনন্দ উপভোগ করছি না। আমরা নিমন্ত্রিত হয়েছি হুম, হুম। না আমরা কোনো কিছু পেয়েছি, আলটিমেটলি লসটা আমাদেরই, কিন্তু আমরা ওগুলো দেখতে ভালোবাসি, আমরা মানুষ তো। হ্যাঁ, আমরা আম্বানিরা কি করছে আমরা বেশি মাথা ঘামাই, আমার নিজের বাড়ির লোক কি করছে তার থেকে বেশি আম্বানিরা কি করছে সেদিকে আমার বেশি ধ্যান। আর বিয়ে তার খবর নেই, পাড়াপড়শি ঘুম হ্যাঁ, নেই। ওই বাংলাতে যেটা বলা, মানে হুম। যাদের বাড়িতে বিয়ে হচ্ছে তারা আরামসে ঘুমিয়ে আছে, হুম, আর পাড়া প্রতিবেশীর ঘুম আসছে না। সে আম্বানির ক্ষেত্রেও তাই, যে আম্বানির যখন বিয়ে হচ্ছে সারা ভারতবর্ষের মানুষ, যারা সাধারণ মানুষ, যাদেরকে নিমন্ত্রণ করা হয়নি, তারা ফেসবুক ইউটিউব খুলে তার নিজের কাজ বাদ দিয়ে তারা সারাদিন দেখছে যে আম্বানিরা কি করছে। তাতে কিন্তু তার জীবনের উপর কোনো ভালো কিছু নেই, কোনো ভালো যে কোনো প্রভাব তা নেই। হুম। ঘুরিয়ে তাকেই ডেটা খরচা করতে হচ্ছে, তারই ডেটা বাড়ানো হচ্ছে। কি করবেন বলুন? আচ্ছা, তারা সাধারণ একজন তারা ইলেকট্রাল বন্ড কিনছে, কিছু তো করার নেই। ইলেকট্রাল বন্ড আপনি কিনতে পারছেন? না। আপনি ইলেকট্রাল বন্ড কিনুন, দেখবেন আপনারও মানে অনেক কিছু হবে, আচ্ছা, আপনিও ভালো থাকবেন, আপনি ব্যবসা করতে পারবেন। সাধারণ যারা কৃষক বা সাধারণ যিনি ধরুন ওল্ড এজ পেনশন 1,000 টাকা মাসে পায়, তাকে মিনিমাম এখন 200 টাকা রিচার্জ করতে হচ্ছে। আমি তো বলছি, এটা আজকের ডেটে দাঁড়িয়ে প্রতিটা কাজে আমাদের ডেটা দরকার, ইন্টারনেট দরকার। সেটা আপনি ব্যাংকে যান, ব্যাংকের স্টেটমেন্ট চেক করুন, এডুকেশন সেক্টরে যান, সমগ্র জায়গায় আজকে কিন্তু ইন্টারনেট আমাদের জীবনের একটা বেসিক নিড হয়ে দাঁড়িয়েছে, হুম, এবং এটা এক ধরনের নেশাতেও পরিণত হয়েছে। আজকে যদি 2 ঘন্টা কোনো আমাদের কাজ নাও থাকে, ইন্টারনেটের দরকারও না থাকে, তবুও আমাদের দরকার। মনে হবে যে একটু ফেসবুকটা খুলি, একটু হোয়াটসঅ্যাপটা খুলি, কি আপডেট হচ্ছে দেখি। ঠিক আছে, তো এই নেশাটা আমাদেরকে ধরিয়ে দেওয়া হয়েছে বলেই আজকে আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি বলে আমরা নিজেরা দাবি করছি। হুম, তো এর জন্য তো কিছু করার নাই আমাদের। হ্যাঁ, আমাদের ইন্টারনেট ব্যবহার করতেই হবে। আমরা যদি দুবেলা না খেয়েও থাকতে পারি, তবুও আমাদেরকে ডেটা রিচার্জ করতে হবে। আজকে এমন যুগ এসেছে, যদি আপনি প্রতি মাসে 10,000 টাকাও ইনকাম করেন, আর ডেটার দাম যদি 5,000 টাকাও হয়, আপনাকে 5,000 টাকা খাওয়া দাওয়া করে সংসার চালাতে হবে, 5,000 টাকা দিয়ে আপনাকে ডেটা ভরতেই হবে। শুধু আপনার জন্য না, ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, শুধু কৃষক না, সবাই সবাই তাই। হ্যাঁ, কৃষকদের কষ্ট হচ্ছে, কারণ কি তাদের ইনকাম কম, তাদেরকে যেভাবে হোক ওর মধ্যে দিয়েই তাদেরকে মানিয়ে চলতে হচ্ছে। কি করবে বলুন? তারা তো আর আম্বানি নয়, তারা তো আর আদানি নয়। তাহলে বিএসএনএল এর উন্নতি করতে হলে স্টেপটা কে নেবে? বিএসএনএল উন্নতি করতে গেলে যেরকম প্রাইভেট কোম্পানিগুলো যেভাবে নিজেদেরকে ক্রমাগত মানে ইমপ্রুভমেন্ট করে চলেছে, সেম জিনিসটা করতে হবে। যেমন তারা আজকে 4G 5Gর কথা বলছে, বিএসএনএল কে খুব তাড়াতাড়ি 4G তে আসতে হবে, 4G থেকে 3G সার্ভিস দিতে হবে। কাস্টমারের কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলোকে যেন ডিটেলসে দেখা হয়, খুঁটিয়ে খুঁটিয়ে দেখে সেই সমস্যার সমাধান করা হয়। নেটওয়ার্কটাকে আরো ভালো করতে হবে। এবং আমরা জানি যে 15,000 কোটি টাকার বিনিময়ে এই কন্ট্রাক্টটা দেওয়া হয়েছে রতন টাটাকে। তো আমরা রতন টাটার উপর একটা ভরসা রাখি, কেন কি আমার যেটা মনে হয় বেসিক যে নলেজ গুলো আছে, যে রতন টাটা অনেকটাই একটা মানে চ্যারিটির সঙ্গে যুক্ত থাকে, এবং অনেক দান, অনেক চ্যারিটি করেন উনি, এবং উনি অনেক ভালো মানুষ। হ্যাঁ, মানে মানুষের উপর এইভাবে হয়তো উনি চাপিয়ে দেবেন না। হ্যাঁ, তো উনি এমন একটা রেট হয়তো বানাবেন যেখানে সাধারণ মানুষেরা হয়তো অনেকটা মানে নিঃশ্বাস ফেলতে পারবেন। আরেকটা বিষয় দেখলাম যে ইনফোসিস এর সঙ্গে যুক্ত হয়েছে, যে ভারতীয় কোম্পানি। বিএসএনএল এর সঙ্গে তো হ্যাঁ, হ্যাঁ। যদি ইনফোসিস, তারপরে রতন টাটা, টিসিএস, এরা যদি এর মানে এই কোম্পানির বিএসএনএল এর দায়িত্ব নেয়, তো তাদেরও তো একটা দায়িত্ব পড়বে, কারণ তারাও তো প্রাইভেট কোম্পানি, তো তারাও চাইবে না যে বিএসএনএল কে ডোবাতে। তো রতন টাটাকে দিয়ে আশা করি বিএসএনএল এর একটা উন্নতি ঘটবে। না, অনেক ক্ষেত্রে বলছে যে মেড ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারত, কিন্তু এর দোহাই দিয়ে কি পিছিয়ে পড়ছে আরো, সেখানে জিও, ভোডাফোন তারা বিদেশি এত ভালো পরিষেবা দিচ্ছে। দেখুন, আমি তো আগেই বললাম বিএসএনএল আগে অনেক প্রফিট করেছে, কিন্তু বিএসএনএল এর সরকারের অপদার্থতার কারণে, সেটা আগের সরকার বলুন না বর্তমান সরকার বলুন, অপদার্থতার কারণে বিএসএনএল ডুবেছে। বিএসএনএল কে এমনি এমনি সাধারণ মানুষ ডোবায়নি। আজকে যদি বিএসএনএল নিজের সমস্যাগুলো কোথায়, নিজের উইকনেস গুলো কোথায় যদি দেখে, এবং তাদের কম্পিটিটরদের স্ট্রেংথ কোথায় তারা দেখে, এবং নিজেকে যদি রিকভারি করার চেষ্টা করে, আবার এগিয়ে যাওয়ার চেষ্টা করে, অবশ্যই মানুষ আবার বিএসএনএল এ পোর্ট করতে বাধ্য থাকবে। এবং ইতিমধ্যেই যেহেতু এরা এত প্রাইস বাড়িয়েছে, মানুষ কোথায় যাবে ভেবে পাচ্ছে না, যেহেতু বিএসএনএল এর প্রাইস কম, তাই মানুষ ঝাঁপিয়ে পড়ার উদ্যোগ দেখাচ্ছে। কিন্তু এই উদ্যোগটা আরো বাড়বে যখন বিএসএনএল সার্ভিস ভালো দিতে থাকবে। তো যদি টিসিএস এবং ইনফোসিস ভালো সার্ভিস দেয়, আশা করি বিএসএনএল আবার তাদের সঙ্গে কম্পিটিশন দিয়ে আবার তাদের মার্কেট শেয়ারকে বাড়াতে পারবেই। যদি প্রাইস কম হয়, মানুষ অবশ্যই বিএসএনএল কে ব্যবহার করা শুরু করবে। শুধু নেটওয়ার্কটা ভালো দিক, সার্ভিসটা ভালো দিক।
আচ্ছা, আর একটা বিষয় দেখলাম, যে ওই জিওর যে আম্বানির বিয়ে, সেখানে কিন্তু বাঙালি তেমন কোনো শিল্পী দেখতে পেলাম, যেখানে বিদেশ থেকে নিয়ে আসা হচ্ছে। এটা কি কালচারাল কোনো গ্যাপ বলা যেতে পারে? কালচারাল গ্যাপ দেখুন, আম্বানিদের ব্যাপারটা অনেক আলাদা ব্যাপার। হুম ঠিক আছে, হুম বাঙালিদেরকে এরা ব্যবহার করে, কিন্তু বাঙালিদেরকে সঠিক মর্যাদা কোনোদিনই ঠিকভাবে যারা ব্রিটিশরাও দিত না। হুম হুম। এবং যারা সমাজের উচ্চ স্তরে পৌঁছে যায়, বাঙালিদেরকে সবকিছুতে ব্যবহার করা হয়, কিন্তু বাঙালিদেরকে যখন কাজের টাইম আসে তখন বাঙালিদেরকে ভুলে যায়। অনেক ধন্যবাদ এতক্ষণ আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে অসংখ্য আমার তরফ থেকে। থ্যাংক কি যে বললাম।